বিহারের নির্বাচন নিয়ে আমাদের প্রত্যেকেরই একটা কিউরিওসিটি আছে বা আমাদের উৎসাহ আছে বা জানবার আগ্রহ রয়েছে, কিন্তু একেবারেই গোড়াপত্তনেই বলি যে ঠিক আজ সকালবেলা যে অবস্থায় আমরা রয়েছি তার আর কয়েক ঘন্টার মধ্যে প্রথম পর্বের যে ভোটটি হবে 6 তারিখে, তার কিন্তু প্রচার পর্ব শেষ হচ্ছে এবং প্রচার পর্ব শেষ হওয়ার পর এই অঞ্চলগুলোতে কিন্তু আর প্রচার করা। তার সঙ্গে সঙ্গে জানাই যে ঠিক তার আগে ওপিনিয়ন পোল করাটা আমাদের পক্ষে বোধহয় সমীচীন নয়। কাজে ওপিনিয়ন পোলটা করব না, কিন্তু এমন কিছু তথ্যাদি দেব যে আপনারা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট বিবেচক, আমাদের দর্শকরা এত এই পারফেকশন গুলো বোঝেন, তাদের কাছে একটা কথাই বলবো যে আপনারা বিচার করে বার করবেন কি হতে চলেছে, কি হচ্ছে বা কি হতে পারে। ছবিগুলো দেখছেন, একদম লেটেস্ট সোমবার দিন অর্থাৎ গতকাল রাত অব্দি যে খবর আমাদের কাছে এসছে, সেটা যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং কিভাবে দাঁড়াচ্ছে সেটা জানবার জন্যই কিন্তু আপনাদের কাছে নিয়ে এসছি। এবং এই খবর কিন্তু আপনারা বাংলা কোনো চ্যানেল বা বাংলা কোনো পোর্টালে পাবেন না। সো আই এম স্টার্টিং দ্য পাঞ্চ। স্বাগতম, আসসালামু আলাইকুম। 4 তারিখ আজকে দিনটা খুব একটা তাৎপর্যপূর্ণ। তার কারণটা হচ্ছে আজ থেকে এসআইআর এর সমস্ত কাজ কারবার শুরু হবে, যা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই প্রেস মিট করে জানিয়ে দিয়েছেন। মানে আমি যখন অনুষ্ঠান করছি অ্যাজ সাচ, মানে যে বিএলআররা বাড়ি যাবেন তারা প্রত্যেকে সরকারি নিশ্চয়ই অফিস ছুটি নিয়ে বা স্কুল ছুটি নিয়ে বা সরকারি সংস্থার ছুটি নিয়ে তো আর যাবেন না। ফলে এই এসআইআর স্টার্ট হলো আজ থেকে, বা সিএ এর একটা ধাপ শুরু হলো। কোথায় গিয়ে শেষ হবে বা এর রিয়াকশন কি হবে তা নিয়ে পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করতেই পারি। কিন্তু এখন যেটা আমরা আলোচনা করতে চাইছি তা হচ্ছে গিয়ে বিহারের সঙ্গে এসআইআর এবং বিহারের এসআইআর এর সঙ্গে আরো একটি ব্যাপার হচ্ছে যে বর্তমানে কে কোথায় কিভাবে দাঁড়িয়ে রয়েছে তার একেবারে লেটেস্ট আপনাদেরকে একেবারে খবরটা দিচ্ছি। কারণ আর কয়েক ঘন্টার মধ্যে বিহারে কিন্তু প্রচার পর্ব শেষ হচ্ছে এবং নরেন্দ্র মোদী আজকে কিন্তু বিহারে আর একটু বাদেই শেষ প্রচার দিচ্ছে। এবং প্রথমেই গোড়াপত্তনে বলি যে যে এই নরেন্দ্র মোদীকে কিন্তু আজ মিটিং থেকে আর যে কোনো একটা সভা থেকে যে কামিং ইলেকশন যেটা বিহারে হতে চলেছে বিধানসভা, সেই বিধানসভা নির্বাচনে এনডিএর মুখ কিন্তু নীতিশ কুমার, এটাকে তাকে ঘোষণা করতেই হবে। আর ঘোষণা যদি না করেন তাহলে কি কি হবে সেটা থেকে বলছি, কিন্তু তার আগে বলছি যে বর্তমানে কে কোথায় কি অবস্থান করছে। প্রথমেই চলে আসে এনডিএর ব্যাপারটা। রাহুল, তেজস্বী যাদব, বাম দলগুলো, স্পেশালি দীপঙ্কর ভট্টাচার্যের আপনার নকশাল দলটি, এবং তার উল্টো দিকে থাকা যে এনডিএর ব্যাপারে পরে আসছে, এবং তার সঙ্গে একটা তৃতীয় দল রয়েছে যে একটা ফ্যাক্টর হতে চলেছে, যে লেটেস্ট বাই যে খবরগুলো আমরা পেয়েছি, অর্থাৎ পিকে বা প্রশান্ত কিশোর কিন্তু এবার একটা ফ্যাক্টর হতে চলেছে এই বিহারের ভোটে। আজ ভোট শুরু হওয়ার দিন আগে আপনাদেরকে ইন অ্যাডভান্স বলে দিচ্ছি, এবং সেটা কত পার্সেন্ট ভোট টানবে সেটা কিন্তু বলা খুব কঠিন। তবে যত পার্সেন্ট টানবেন ততটা ক্ষতি কার হবে তার বিবরণ খানিকটা দিতে রাজি আছে। প্রথমেই আপনাদেরকে বলি যে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব এবং এই নকশাল বা এই জোটের ব্যাপার, তার সঙ্গে কিন্তু আরো সংযোজিত হয়েছে গুপ্তা সাহেব। হ্যাঁ, আমি গুপ্ত নই, মিস্টার গুপ্তা। এই গুপ্তাকে মানে তাদেরই একটা জোট সঙ্গী প্রচন্ড শক্তি বেড়েছে, কারণ গুপ্তা যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে কিন্তু প্রচন্ড ভিড় হচ্ছে এবং মানুষ গুপ্তাকে পেয়ে কিন্তু বেশ খুশি। দেখুন, বিহার একটা এমন, এই যে র্যালি বা এই যে ইয়ে হচ্ছে, রোড শো হচ্ছে,
এই রোড শোটা কিন্তু রাহুল গান্ধী বা তেজস্বীরা যে রোড শো করেছে সেটা দারুণ ভাবে অ্যাকসেপ্টেবিলিটি জায়গায় গেছে, এবং নিঃসন্দেহে বলা যায় যে কোনো চুরি চামার ওই মানে কারিকুরি না করলে আপনার ভোটিং মেশিনে নিঃসন্দেহে ওটা আসন কিন্তু কনফার্ম করে ফেলেছে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব। মানে তার থেকে কমাটা কিন্তু খুব কঠিন, তার কারণ তাদের কাছে এমন কতগুলো অস্ত্র নিয়ে তারা পথে নেমেছে যেটা তো কাজ দিচ্ছে। আবারও বলছি, আর কয়েকের মধ্যে কিন্তু ভোট প্রচার প্রথম পর্বের শেষ, এবং 243টি আসনের মধ্যে 4-5টি আসনে নিজেদের মধ্যে অবশ্য যদি বন্ধুত্বপূর্ণ লড়াই হলেও মূলত 60-61 আসন ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসকে, এবং 134টি আসনে লড়াই করছে আরজেডি বা লালুর দল বা তেজস্বী যাদবের দল। দেখা গেছে বিগত কয়েকটা দিনে তাদের দলে আগ্রহ মানুষের বাড়ছে। আচ্ছা, ভোট কারা দেবে? ভোট তো নানান রকম জাতি উপজাতি শিডিউল কাস্ট সে তো আছেই, এবং আপনারা জানেন যে বিহারে পারফেক্ট একদম পাক্কা উচ্চ বর্ণের ভোট রয়েছে মাত্র 2 থেকে 21%, আর বাকি সমস্ত ওবিসি, পিছড়ে বর্গ, দলিত ইত্যাদি ইত্যাদি বা মুসলিমসও আছে। এর মধ্যে মুসলিম ভোট রয়েছে 18 থেকে 19%, যেটা সম্পূর্ণটাই চলে যাবে কিন্তু এই আরজেডি জোটের কাছে, মানে গঠবন্ধনের কাছে, সেটাতে কোনো সন্দেহ নেই। দলিতদের একটি বড় অংশ কিন্তু যেতে বসেছে, কারণ দলিতদের একটি অংশ ভোট ক্যাপচার করেছিল বা ভোট তুলতে পেরেছিল এই আপনার অখিলেশ যাদব রাহুল গান্ধীর জোট গত লোকসভাতে। একটা ফলশ্রুতি হিসাবে দেখা গেছে যে বিহারে দলিত যারা, তারা কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত বিজেপির উপর। তাদের নীতিশের উপর খুব একটা হয়তো ক্রোধ নেই, কিন্তু তারা বিশ্বাস করে যে এই বিজেপি আসলে তাদের অবস্থা খুব খারাপ হবে, সেইটা কিন্তু তাদের মধ্যে প্রবেশ করানো গেছে। ফলে দলিতের ভোট কত আছে? প্রায় একেবারে দলিত মানে নিম্নবর্গের দলিত যাদের বলা হয় প্রায় 18%। তাহলে এদিকে 18 ওদিকে 18, 36% ভোট কিন্তু মধ্যে থেকেও কংগ্রেস এবং তেজস্বী 30 থেকে 32% ভোট টেনে নিতে পারে এই দুটি গোষ্ঠীর মধ্যে থেকে। তাহলে তাদের আসন গিয়ে দাঁড়াবে মোর দেন 105 to 130। আমি জানি না কি হবে বা না হবে, কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, যেটা প্রশান্ত কিশোর কিন্তু অনেকটা দায়বদ্ধতার জায়গায় রয়েছে। প্রথম বলি, আপনারা 14 তারিখ যখন রেজাল্ট বেরোবেন আমার আজকের ভিডিওটা দেখে নেবেন। বিহারের পূর্ব, অর্থাৎ যে দিকটা পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া, সেখানে দারুণ ভালো রেজাল্ট করতে চলেছে কিন্তু এই অখিলের এই তেজস্বী রাহুলের জোট, এবং সেখানে নকশালরাও ভালো রেজাল্ট করবে, এবং কংগ্রেস সেখান থেকে কিন্তু আসন পাবেই, এটা গ্যারান্টি দিয়ে বলছি। গতবারে যতটা ক্ষতি হয়েছে তার থেকে বেটার করার সম্ভাবনা প্রবল। যদিও তাদের মধ্যে কিন্তু একটা ক্রোধ বা ক্ষোভ তৈরি হয়েছে এসআইআর নিয়ে, এবং এসআইআর নিয়ে এই যে পূর্ব অঞ্চলের জায়গাটি, যেটা বিহার অঞ্চল মানেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এন্টায়ার লাগোয়া একেবারে ঝাড়খণ্ড অব্দি যেটা চলে যাচ্ছে, সেখানকার মানুষ কিন্তু প্রচন্ড এসআইআর হওয়াতে, ফলে কিছু ভোট যদি বিজেপির দিকে বা ইয়ের দিকে যেত, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ এর দিকে, সেগুলো কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল ভাবে। এই কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে শক্তিটা কোথায় সেটা আপনাদেরকে জানাচ্ছি, যে শক্তিটা রয়েছে পশ্চিম এবং উত্তর পশ্চিমের খানিকটা অংশ, দক্ষিণ পশ্চিমের খানিকটা অংশ, যেখানে কিন্তু বিজেপি ভেরি স্ট্রেংথেন। তো এই মতো অবস্থাতে মোটামুটি নীতিশ কুমার তার শেষ বেলার ভাবছেন, তার টার্গেট অলওয়েজ মুখ্যমন্ত্রীত্বের পদ। অন্যদিকে তাকে মুখ হিসেবে বলাই হয়নি, তিনি যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সেটা বলাই, এবং আজ 4 তারিখে যদি নরেন্দ্র মোদী কোনো মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেন যে নীতিশ কুমার উইল বি দ্য নেক্সট চিফ মিনিস্টার অ্যাজ ইউজুয়াল ইন এনডিএ, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হবে, সেটা বিরতির পর বলছি। এই যে জায়গাটা, এই জায়গাটাতে একটা ত্রুটি কিন্তু মারাত্মক হয়েছে, যেটা কংগ্রেস থেকে করা হয়েছে ত্রুটিটি। মাঝখানে রাহুল গান্ধী কিন্তু স্টার্টিংটা করে, কেন যে তিনি মাঝে মাঝে বুঝেন, প্রায় 14-15 দিন প্রচারের মধ্যে ছিলেন না এই কিছুদিন আগে অব্দি,
এই না থাকাটা প্রচন্ড ক্ষতি সৃষ্টি করেছে, এটুকু আপনাদেরকে বলতে পারি। তো সুতরাং সেই জায়গাটা থেকে কিন্তু রাহুল গান্ধীর এই অনুপস্থিতিটা অনেকটাই এনক্যাশ করতে পারে বিজেপি। এটা ঠিক কাজ হয়নি, এবং এই জায়গাটা থেকে বলছি যে এই জায়গাটাতে অনেকটা মেকআপ দেওয়ার চেষ্টা করেছে আরজেডি বা নকশালরা, কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস ক্ষতিগ্রস্ত করেছে। তা নয়তো আমি এখনই কনফিডেন্টলি বলতাম যে রাহুল গান্ধী যেভাবে আপার হ্যান্ডটা নিচ্ছিলেন তাতে 115 কিন্তু কনফার্ম ছিল, 15টা আসন কিন্তু কনফার্ম ছিল এই ইয়ের জোটে, আপনার ইন্ডিয়া জোটে, কিন্তু সেটা রাহুল মিস করলো আমি জানি না। এরকম আত্মঘাতী ব্যাপারটা আমার অবাক লেগেছে। পক্ষান্তরে তারা কিন্তু তাদের চেষ্টার জায়গা থেকে যেটা বড় ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে কি প্রশান্ত কিশোর। চট করে আপনাদেরকে বলি, প্রশান্ত কিশোরের যে এবং সেই অ্যাবসলিউটলি নতুন, তাদের কাছে তারা কিরকম রেজাল্ট করে তাদেরকে একটু আভাস দিয়ে দিই। প্রশান্ত কিশোর প্রচুর টাকার মালিক, এতদিন ভোট কুশলী হিসেবে কাজ করেছেন, কোটি 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 টাকা তুলেছেন, তিনি নিজে প্রচুর খরচা করেন। কিন্তু যে খবরটি আমাদের কাছে লেটেস্ট বাই এসে পৌঁছেছে সেটা হচ্ছে প্রশান্ত কিশোরকে নাকি অনেক ব্যবসায়িক গোষ্ঠী টাকা দিচ্ছে। কেন, এ প্রশ্ন থাকতেই পারে। ব্যবসায়ী গোষ্ঠী কারা? এরা আদানির মতন ব্যবসায়ী গোষ্ঠী প্রশান্ত কিশোরকে তো টাকা দিচ্ছে না, এই প্রশ্ন থাকতেই পারে। তাহলে কি প্রশান্ত কিশোর ভোট কাটুয়ার কাজ করবে? প্রশান্ত কিশোর 243টির মধ্যে 239টি আসনে লড়াই করছেন, তাতে করে তার ভাগ্যে যে 150টি আসন আসবে বলে তিনি দাবি করেছেন সেটা মোটেই আসছে না। আপনাদের প্রথমেই বলে দিই, এটা অ্যাবসলিউটলি নতুন পার্টি, জনসুরাজ পার্টি, সেটা বিরাট কিছু রেভলিউশন করবে না, কারণ এটা দিল্লি নয়, শিক্ষিত জায়গা নয়, বিহারের মতন পিছিয়ে থাকা, অশিক্ষা, কি বলা যায় মানে, এবং গ্রহণযোগ্যতা অবুঝ এরকম একটি রাজ্য কিন্তু ভারতবর্ষ কারো পৃথিবীর কোথাও নেই। মানে এত কম জ্ঞানের জায়গায় লোকের গ্যাস খেয়ে চলে এরা অনেকটাই, এবং দরিদ্রতম বিহারের মতন এরকম দরিদ্রতম একটি স্টেট কিন্তু আমি খুব কম দেখেছি। এরপরে যে ঘটনাটি ঘটছে যে প্রশান্ত কিশোর এমন একজনকে তার দলে নিয়েছেন এবং টিকিট দিয়েছেন যিনি এক সময় বলা হতো বিহার কা প্রাণ। পশ্চিমবঙ্গে যেমন আমরা যার নাম করে গর্ববোধ করি রাজনীতিতে, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস, কোনো সন্দেহ নেই। বিহারে তেমন হচ্ছে গিয়ে কর্পূরী ঠাকুর, যাকে কিছুদিন আগে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, দিলে কি হবে? এই কর্পূরী ঠাকুরের নাতনিকে কিন্তু প্রশান্ত কিশোর, তিনি একটি জায়গা থেকে দাঁড়িয়েছেন, তিনি প্রচার করছেন কর্পূরী ঠাকুর আমার সঙ্গে রয়েছে, এবং তার জনসভায় কিন্তু ভিড় হচ্ছে, বিশেষ করে ইয়াং জেনারেশন, তাদের কাছে একটি বার্তা, প্রশাসনের বদলানো, তাতে তো খানিকটা এফেক্ট হচ্ছে। এবার কথাটা হচ্ছে যে জানেন তো, বিহারে যদি ক্ষমতায় আসতে যান, আপনি যদি 30% একা ভোট পান তাহলে আপনি ক্ষমতায় চলে আসবেন। মানে 30% ভোটও বোধহয় কারোর জোটে না, কারণ 3-4টে গোষ্ঠী রয়েছে, এর মধ্যে এ তুলবে 25%, ও তুলবে 24%, এরকম। বিজেপি সারা বিহারে খুব ভালো রেজাল্ট যখন করে তখন 26 থেকে 27%-এর বেশি ভোট পায় না, আপনাদেরকে বলছি। এবং জেডিইউ এর ওই রকম, মানে ওই কাছাকাছি, তার বেশি না। সেদিক থেকে বলা যেতে পারে একক দল হিসেবে কিন্তু আরজেডি প্রায় 28 থেকে 29% ভোট একা টানতে পারে। নকশাল এবং বামেরা টোটাল বিহারের মধ্যে 10 থেকে 11% ভোট টানতে পারে, টানার মতো ক্ষমতা রয়েছে। প্রশান্ত কিশোর যদি 12 থেকে 13% ভোট টানতে পারে, তাহলে কিন্তু প্রশান্ত কিশোরের ব্যাগে অন্তত 14 থেকে 20টি আসন চলে আসবে। 14 থেকে 20টি আসন উইল বি ফ্যাক্টর দ্যাট টাইম। আবার আপনাদের বলছি, 14 থেকে 20টি আসন তার ব্যাগে চলে আসবে, যেভাবে তিনি প্রচার সেরেছেন। অথবা তিনি যদি তার থেকে কম পার্সেন্টেজ ভোট পান, মানে ধরুন 6, 7, 8 বা 10% ভোট যদি প্রশান্ত কিশোর পান, মানে 10 না 8-এর মধ্যে যদি থাকে, 8%-এর মধ্যে যদি ভোট থাকে, তাহলে হয় এনডিএর আসন কমবে, নইলে ইন্ডিয়ার আসন কমবে। এবার তার কারিকুলামে কিন্তু আতঙ্কিত খানিকটা হলো এনডিএ। তার কারণটা হচ্ছে যে শহর কেন্দ্রিক ভোটটা কিন্তু বিজেপির দিকে ছিল,
এবার দেখা যাচ্ছে যে শহর যেখানে যেখানে রয়েছে সেখানকার ভোটগুলো কিন্তু বেশ খানিকটা দখলদারির জায়গায় গেছে প্রশান্ত কিশোর। সুতরাং একটা ট্রায়াঙ্গুলার অপশন বা একটা কি বলা যায় ত্রিশঙ্কু রেজাল্ট কিন্তু বেরোতে চলেছে। কিন্তু ত্রিশঙ্কুর জায়গা থেকে কোথায় বিপদে পড়লো এনডিএ, যে এনডিএ সম্বন্ধে গদি মিডিয়া বলছে যে তারা 125 থেকে 130টা আসন পাবে, মোটেই পাচ্ছে না এখনো পর্যন্ত। মনে কি হবে বা ভোটে কারচুপি করলে ভোট চুরি করলে কি হবে আমি জানি না, কেন পাচ্ছে না জানাবো। ভেরি ইন্টারেস্টিং, এদিকে যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে আসছি, বলবো আপনাদের কেন এনডিএর ভোট কমছে, বলবো বিরতির পর, সঙ্গে থাকুন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. नमस्कार, मैं प्रवीर विश्वास हूं। आप में से 4.5 लाख से भी ज्यादा लोगों ने एनके डिजिटल पर विश्वास और भरोसा जताया है। हम इससे बहुत खुश हैं। इसीलिए अब हम हिंदी भाषी दर्शकों तक पहुंचने के लिए एक और हिंदी चैनल लॉन्च करने जा रहे हैं। आने वाले कुछ ही दिनों में हमारा हिंदी चैनल आ रहा है। वहां भी आप तरह तरह की समीक्षाएं और विश्लेषण देख पाएंगे। जैसे हम बंगाली में करते हैं, वैसे ही हम हिंदी में भी कार्यक्रम लाने जा रहे हैं। हिंदी चैनल को सब्सक्राइब करना न भूलें। हम समय पर आपको लिंक भेज देंगे। सभी खुश रहें। नमस्कार। ফিরলাম বিরতির পর। এবার ইন্টারেস্টিং কথাটা বলছি। আজ মঙ্গলবার সকালবেলা আপনাদেরকে জানাচ্ছি, সোমবার রাত্রিবেলা 11:30 অব্দি আমার কাছে যা পাটনা থেকে খবর এসছে, আমাদের পরিচিত জন এসেছেন, সেটাতে করে নীতিশ কুমার মনে চাইছে বিজেপির আসন কমুক এবং তার যে দল, তার দলের যে কজন সাংসদ রয়েছে বা বিধায়কের পদে যে কজনকে দাঁড় করিয়েছে তার মধ্যে মাত্র 2 জন গাদ্দারি করছে। একজন হচ্ছে লল্লন, আরেকজন হচ্ছে ঝা বলে একজন। তারা কিন্তু গিয়ে একবারে শটান অমিত শাহ কোলে বসে আছেন। মূল লড়াইটা তো অমিত শাহ ভাবতে ইয়ের হচ্ছে, অমিত শাহ বনাম আমাদের নীতিশ কুমারের হচ্ছে। ফলে নীতিশ কুমারের সঙ্গে কিন্তু এন্টায়ার মানে জেডিইউ রয়েছে, জনতা দল ইউনাইটেড, টোটাল টিমটাই কিন্তু নীতিশের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা পরিষ্কার বার্তা দিচ্ছে যে নীতিশজি, আপনি যদি মনে করেন যে আপনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না, আমরা কিন্তু এই বিজেপিকে সাপোর্ট করা বা এনডিএর সাপোর্টিং কিন্তু আমরা উইথড্র করে নেব। এক ললন সিং একজন রয়েছে, সেটা চামচাটাই ফেলবো। তো সেইটা যদি হয় তাহলে 14 তারিখের পরে আরো অনেকগুলো নাটক অপেক্ষা করছে এবং ইতিমধ্যে 3 জন সাংসদ, নীতিশ কুমারের 3 জন সাংসদ যারা নীতিশের জন্য জান লড়িয়ে দিতে পারে, তারা 3 জন সারা বিহার জুড়ে একটা কথাই বলে বেড়াচ্ছেন যে তোমার ভোটটা তুমি বিজেপিকে দিও না। মানে বিজেপি যেখানে যেখানে দাঁড়িয়েছে 101টি আসনে, তারা ঘুরে বেরিয়ে প্রত্যেকটা জায়গায় বলছে বিজেপিকে ভোট দিও না, বিজেপিকে ভোট দিও না। এই কথাটা কিন্তু বলে বেড়াচ্ছেন 3 জন সাংসদ এই জেডিইউ এ। অন্যদিকে বিজেপিরও একটি দল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের কর্মীদের নামিয়েছে। শোনা যাচ্ছে অমিত শাহ চেলা চামুন্ডা তারা বলছে যেখানে যেখানে নীতিশ কুমার দাঁড়িয়েছে সেসব জায়গায় প্রপাগান্ডা করছে নীতিশ কুমারকে একটি ভোটও না। আমি এরকম সুইসাইডিয়াল ব্যাপার স্যাপার দেখি। অমিত শাহ দলবল নাকি এই কথা বলছে যে করে হোক নীতিশের আসন কমিয়ে 30টার নিচে করে দিতে হবে, 101টার জায়গায়। তাহলে জিতবেন কিসে মশাই? কিসে জিতবেন? ধরুন নীতিশ 30টা আসন পেল, 101টা আসনের মধ্যে কি বিজেপি আশা করছে যে তারা 100টা আসনই পাবে?
তাদের মেরে কেটে 60টা আসন হতে পারে, 65টা আসন হতে পারে। বাকি আসন কে দেবে? বলছে বাকি আসন ওরা পাসওয়ানের কাছ থেকে নিয়ে নেয়, এবং পাসওয়ান যদি তাদেরকে 29টি সিটের মধ্যে 20টা সিট দেয় তাহলে গভর্নমেন্ট হবে। এত সোজা অঙ্ক, এত সোজা। ফলে একটা জটিল অবস্থার মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং এই জটিল অবস্থাটা এনক্যাশ করছে। আপনাদের আবারও বলি, আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বিহারের প্রচার শেষ হচ্ছে। লেটেস্ট বাই যেটা ব্যাপার দাঁড়িয়েছে, নীতিশ কুমার মেন্টালি সরে গেছেন এবং তার সঙ্গে গোপনে ফোনাফুনি হয়েছে কিন্তু তেজস্বী যাদবের, এবং তেজস্বী যাদব গত দিন ধরে নীতিশ কুমারের বিরুদ্ধে একটি শব্দ করছেন না, একটি রাও কাটছেন না, এবং একই সাথে জেডিইউ তারাও কিন্তু নীতিশ কুমার বা রাহুল গান্ধীকে কোনো মঞ্চ থেকে আক্রমণ করছে না। এবং এই যে 3 জন সাংসদকে নামানো হয়েছে জেডিইউ এর তরফ থেকে, তারা নিজেরা এনডিএ শরিক হলো, তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে ভোট দিও না বিজেপিকে। ফলে এই যে গোলমালটা হয়ে রয়েছে, এই গোলমালের ফল গিয়ে দাঁড়াতে পারে কিন্তু খুব খারাপ। আমি জানি না কি দাঁড়াবে শেষ করতে, কিন্তু আবারও বলছি, আর 4-5 ঘন্টার মধ্যে, এখন তো 11:30 পৌনে 10টা বাজে, আর 4-5 ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে বলতে হবে নীতিশ কুমার আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী। যদি না বলেন তাহলে জটিলতা বাড়বে। জটিলতা নাম্বার 1, যদি এমনটা হয় যে 120টা আসনের কাছাকাছি চলে গেল বিজেপি জোট, তাহলে এরা যদি 20টা পায় বা 30টা পায়, এরা বেরিয়ে চলে আসবে। বেরিয়ে চলে এসে তারা আরজেডি কে সাপোর্ট করবে। কনফার্ম নিউজ আপনাদের বলছি। যদি তারা এই নীতিশ কুমার এবং অমিত শাহের ঝগড়াঝাটিতে তাদের সংখ্যা গিয়ে 90-এ দাঁড়ায়, তাহলে তো এমনি গভর্নমেন্ট করে ফেলবে। কিন্তু ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পিকে কোন দিকে যাবে। ধরুন এমন একটা অবস্থা হলো যে দুজনেই 100টা আসন পেল, রইল বাকি 43টা। আমি আর একটু বাইরে, তো 110টা আসন পেল দুজন, তার মানে 220টা। 220টাতে তো গভর্নমেন্ট হবে না। 200 আরো ধরুন 243-এর মধ্যে 220 আর 222টার মতন আসন লাগে। এই আসন কে দেবে, কে কাকে দেবে? 200 মানে 122টার মতন, 122টি আসন দরকার। সেখানে ধরুন 100টি আসন পেয়েছে। এইবার 100টি আসন পেয়েছে এনডিএ, 100টি আসন পেয়েছে ইন্ডিয়া জোট। তাহলে প্রশান্ত কিশোর কোন দিকে যায়? মস্ত বড় প্রশ্ন। প্রশান্ত কিশোরকে টাকাটাই বা কে দিচ্ছে? দুটো ব্যাপার। এক, প্রশান্ত কিশোর নরেন্দ্র মোদীকে সমর্থন করতে পারে, সেটা আপনারা সবাই ভাবছেন হয়তো, সেটা করাই স্বাভাবিক, কারণ প্রশান্ত কিশোর বিশ্বাসযোগ্য চরিত্র নয়, ধান্দাবাজ লোক। কিন্তু প্রশান্ত কিশোর খুব ভালো জানেন যে তিনি যদি এমন একটি হাং পার্লামেন্টে নরেন্দ্র মোদীর দলকে সাপোর্ট করেন, তাহলে নরেন্দ্র মোদী যেভাবে বিভিন্ন রাজ্যে তার শরিকদেরকে খতম করেছে, অর্থাৎ মহারাষ্ট্রে তারা খতম করেছে শিন্ডের দলকে, শিবসেনা বা এনসিপি কে, যেমন তারা শেষ করেছে তাদের সঙ্গী ইয়েতে অন্ধ্র এবং অন্ধ্রের সঙ্গে লাগোয়া তেলেঙ্গানাতে, যেমন তারা শেষ করেছে উড়িষ্যায় বিজেপিকে, যেমন তারা শেষ করেছে পাঞ্জাবে, তেমন তারা শেষ করে দেবে কিন্তু এই পিকের দলটিকে। পিকে কিন্তু এটা খুব ভালো জানেন, কারণ পিকে আমার আপনার থেকে রাজনীতিটা ভালো বোঝেন। ফলে তার পক্ষে দর কষাকষি করে বিজেপিকে সাপোর্ট করাটা কঠিন, খুব কঠিন। তো সুতরাং সেই জন্য আমাদের অপেক্ষার জায়গা থেকে বলতে পারি একেবারে শেষ মুহূর্তে যে একটা হাং পার্লামেন্ট হওয়ার চান্স রয়েছে, এবং হাং পার্লামেন্ট হলে খেলা জমে কি। আর যদি এমনটি হয় যে নীতিশ কুমারের নাম উচ্চারণও করলো না মুখ্যমন্ত্রী হিসাবে, তাহলে আরজেডি বা ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। যদি এমন হয় যে ইন্ডিয়া জোট 100টার উপর আসন পেল বা 110টা আসন পেল, তাহলে তাদেরকে কিন্তু পিকে বা প্রশান্ত কিশোর সাপোর্ট করবে বাইরে থেকে। যে প্রশান্ত কিশোরের টার্গেট কিন্তু 2025 নয়, 2030 অব্দি কিন্তু তিনি তার দলটিকে গোছাবেন। সেই জন্য তার পক্ষে সেফ সাইড হচ্ছে কি ইন্ডিয়া জোটকে সাপোর্ট করা। সুতরাং এরকম একটা জায়গা থেকে কে হারবে কে জিতবে জায়গায় অন্তত ছোট্ট করে আজ প্রথম পর্বের ভোটের প্রাক মুহূর্তে বলছি, চালাকি দ্বারা মহৎ কার্য সম্ভব না,
কাজেই নিজেদের বোকামিতে, নিজেদের অতি চালাকিতে এনডিএ জোট কিন্তু পিছিয়ে রয়েছে, হারের দিকে যাচ্ছে। এই আশা নিয়ে আমরা ওপিনিয়ন পোল তো করলাম না, এটা একটা আইডিয়া দিলাম, কারণ এটা বিহার নয়। বিহারের কেউ যদি দেখে থাকেন, আপনার ভোট আপনি দেবেন অবশ্যই, কিন্তু প্রচারের জায়গায় এখন আমরা রয়েছি বলেই আমরা বলতে পারছি। আর কয়েক ঘন্টার বাদে হলে আর বলতে পারতাম না, এটাকেও বলতে পারতাম। এবং খানিকটা হলো সব মিলিয়ে টোটাল ক্যালকুলেশনটা বললাম, এগিয়ে রয়েছে কিন্তু কংগ্রেস আর জেডি জোট। মানে এই দিক থেকে কিছু এসে ওদিক থেকে কিছু এসে জট পাকিয়ে খানিকটা হলো এগিয়ে রয়েছে কিন্তু ইন্ডিয়া জোট। লক্ষ্য রাখুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল, আরো বিশদ বিবরণ নিয়ে কিন্তু আমরা ফিরে আসবো বিহার নিয়ে। কার জিত কার হার, তার নাম বিহার। নমস্কার, আদাব।